পরবর্তী গল্প পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আমার সাথে এমনটা কেন করলে দাদা জান? তুমি জানতে আমি বিয়ে নামক বন্ধন থেকে নিজেকে কতটা দূরে সরিয়ে গেছিলাম। তবু তোমার জন্য, শুধুমাত্র তোমার জন্য এই বিয়েটা করলাম। কারণ আমি চাইনি আমার জন্য আমার দাদাজান কষ্ট পাক, তার শেষ ইচ্ছেটা অপূর্ণ থাক। কিন্তু তুমি কি করলে? আমার ডিপার্টমেন্টের ছাত্রীর সাথে আমাকে বেঁধে দিলে, যাকে আমি একটু পছন্দ করি না, অথচ আজ সে আমার ওয়াইফ। আমার ভাগ্যের ওপর রীতিমতো হাসি পাচ্ছে। ট্রাস্ট মি দাদাজান, তোমার থেকে এমনটা কখনো আশা করিনি। দিন শেষে তুমি মানুষটা আমাকে চিনলে না। এই অসহনীয় ব্যথাটা কোথায় রাখি বলো তো দাদাজান? ভোর রাতে সোবহান খান নামাজ আদায় করে বাগানে এসেছিলেন হাঁটাহাঁটি করার জন্য। এটা ওনার নিত্যদিনের অভ্যাস। সকালের শীতল বাতাসটা উনি গায়ে মাখাতে বেশ পছন্দ করেন। একই সঙ্গে বাগানে থাকা হরেক রকমের ফুল, ফল, ওষুধ গাছের ঘ্রাণ নিতেও খুব ভালোবাসেন। পাখিদের মিষ্টি সুরে গাওয়া গান, কিচোর-মিচির শব্দ থেকে উপভোগ করেন। বলতে গেলে মানুষটা একদম প্রকৃতিপ্রেমী। পূর্বপুরুষের ভিটা জমি সব গ্রামে। ওনার জন্ম গ্রামে হলেও লেখাপড়া ও চাকরির সুবাদে শহরে আসা। তারপরে এখানে চিরস্থায়ী হয়ে নতুন সংসার পাতা। মানুষটা আজও নিজের গ্রামে কাটানো কিশোরকাল বড্ড মিস করেন। বারবার ছুটে যেতে ইচ্ছে করে ওই দূরে সবুজ পানখোলা গ্রামের বাড়িতে। কিন্তু চাইলেই তো আর সব সম্ভব নয়। নিজের প্রিয়তমা হারিয়ে এই বৃদ্ধ বয়সে বৌমা নাতি পুতিকে আঁকড়ে ধরেই ওনার বেঁচে থাকা। বহুদিন পর আজ একমাত্র ছেলের কথা খুব মনে পড়ছিল সোবহান খানের। শিশিরের ভেজা তাজা সবুজ ঘাসের উপর দাঁড়িয়ে আনমনে চেয়েছিলেন ওই দূর আকাশের দিকে। আজ যদি ওনার ছেলেও বড় বৌমা বেঁচে থাকতো, তাহলে নিশ্চয়ই খুব খুশি হতো। নিজের চোখে ছেলের বিয়ে, ছেলের বউ, নাতিপুতির সংসার দেখতে পাওয়াটাই ভাগ্যের বিষয়, যেটা সব মানুষের থাকে না। ঠিক তেমনি ওনার ছেলেও বড় বৌমার নেই। এসব ভেবে দীর্ঘশ্বাস ফেলে সোবহান খান পেছনে ফিরতে দেখতে পেলেন তার বড় নাতি আধার খান ক্ষোভের মুখে দাঁড়িয়ে আছে। তিনি কিছু বলার আগেই আধার একের পর এক অভিযোগ তুলে ধরল তার দাদাজানের কাছে। সবটা শুনে মোটেও চিন্তিত হলেন না সোবহান খান। হয়তো তিনি আগে থেকেই জানতেন তার নাতি সাত সকালে এসে তেমন কিছু বলবে, কারণ তিনি কামই করছে এমন। নাতির আহত ভরা চোখের দিকে তাকিয়ে শান্ত গলায় জানতে চাইলেন, তুমি আমার নাত বউকে কেন পছন্দ করো না? দাদাজানের প্রশ্নের প্রত্যুত্তরে জবাব দিল আধার, কারণ ওই মেয়েটা একটা দস্যু, একদম বাচাল টাইপের। সবসময় এমন কিছু ঘটনা ঘটিয়ে বসে থাকবে, সেটা বিপরীত মানুষকে বিপদে ফেলে দেয়। কোথায় কি বলতে হয় সেটাও জানে না। মেয়ে মানুষের মুখের ভাষা এত বাজে হতে পারে সেটা ওই মেয়েটাকে না দেখলে জানতামই না। সাধারণ কমন সেন্স বলতেও কিছু নেই। এই তো কয়েক মাস আগেই আমার সাবজেক্টে
ডবল জিরো পেয়ে ফেল করেছে, অথচ খুশির ঠেলায় পুরো ডিপার্টমেন্ট মিষ্টি বিতরণ করেছে। ভার্সিটিতে গেলে সারাক্ষণ ধেই ধেই করে ঘুরে বেড়ায়, সাথে নিজের মতো কয়েকটা পাগলকে জুটিয়ে গিটার নিয়ে কিচির মিচির করতে থাকে, পুরো ভার্সিটিকে অতিষ্ঠ বানিয়ে রাখে। আর তুমি এমন মেয়েকেই আমার গলায় বেঁধে দিলে। ওই মেয়েটাকে তো পাবনায় রাখা উচিত ছিল। ডিসগাস্টিং একটা মেয়ে। এক নাগারে কথাগুলো বলে থমকে আধার। এই বেয়াদব মেয়েটার ঘটনার ইতিহাসে শেষ নেই। সবটা যদি বলতে শুরু করে তাহলে সকাল গড়িয়ে রাত হয়ে যাবে, তবুও মেয়েটার কুকীর্তিগুলো বলা শেষ হবে না। সোবহান খান রাতের বলা অভিযোগ শুনে ঠোঁট চেপে হাসলেন। সেটা লক্ষ্য করে আধার গভীর মুখে বলল, আমি কোনো যৌতুক বলি নাই দাদাজান, আর না এখানে হাসার কোনো বিষয় রয়েছে। আমি সিরিয়াস। দেখো নানু ভাই, তুমি একটা বেশি ভাবছো। মেয়েটা বাচাল না, ও খুব সহজ সরল একজন মাইয়া। যেটা মনে আছে ওইটাই বলে দেয়, এতে খারাপের কিছু দেখি না তো। আমার নাত বউ চঞ্চল প্রকৃতির মেয়ে, আর তুমি তার উল্টোটা, তাই এমন রিয়াক্ট করছো। কিছুদিন একসাথে থাকো, সংসার করো, তারপর বুঝবা তোমার দাদাজান কেন এমনটা করেছে। সোবহান খানের কথা শুনে আধারের কপালে কুঁচকে গেল। যেখানে সেই ওই মেয়েটার সাথে এক মুহূর্তের জন্য থাকতে চাচ্ছে না, সেখানে কি কিনা সংসার করবে, তাও আবার ওই আতপাগল মেয়ের সাথে। অসম্ভব, সে এটা কিছুতেই করতে পারবে না। দুঃখিত দাদাজান, তোমার এই কথাটা রাখতে পারবো না, কারণ আমার ডিভোর্স চাই। রাতের মুখে ডিভোর্সের কথা শুনে সোবহান খান চমকে উঠলেন। তড়িঘড়ি করে কাছে এগিয়ে এসে বললেন, এমন অলক্ষণে কথা বলতে নেই নানু ভাই। আমাদের সঙ্গে এখন একটি নতুন পরিবারও যোগ হয়েছে। তারা খুব আশা করে আমাদের ঘরে নিজেদের আদরের মেয়েকে দিয়েছে। নাত বউয়ের বাবা তো তাকে এত তাড়াতাড়ি বিয়ে দিতে চায়নি, অথচ আমার এক কথায় রাজি হয়ে নিজের কলিজার টুকরোকে দিয়েছে। আর সেখানে তুমি ডিভোর্সের কথা বলেছো। হ্যাঁ বলছি, কারণ তুমি আর কোনো পথ খোলা রাখোনি দাদাজান। তাইলে আমার কথাও শুনে রাখো নানু ভাই। তুমি যদি আমার নাত বউয়ের ডিভোর্স দাও, তাহলে আমি এই বাড়ি ছাইরা চলে যাব। দাদাজানের কথা শুনে আধার দাঁত কিরমির করল। এই বুড়োটা সবসময় তাকে ইমোশনাল ব্ল্যাকমেইল করে। তার ভালোবাসার মানুষ বলতে এই একজনই রয়েছে, তাই তো সবসময় বাধ্য হয়েই সব কিছু মেনে নেয়। তাইলেও সে তার দাদাজানকে হার্ট করতে পারে না, অথচ এই মানুষটাকে এই আজ খুব অপরিচিত লাগছে তার কাছে। চচা পেছন থেকে চিকন মেয়ে কণ্ঠস্বরে শুনে দাদা নাতি দুজনেই ঘাড় ঘুরে তাকায়। আলো মাথায় এক হাত লম্বা মেয়েটা ভুল মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, লাল টুকটুকে মেহেদি রঙা হাতে চায়ের ট্রে ধরে রেখেছে। পরনে সুতির সেলোয়ার কামিজ। সোবহান খান আলোকে দেখে মুখে লম্বা একটা হাসি টেনে এগিয়ে মাথায় হাত বুলিয়ে আদুরে কণ্ঠে বললেন, এত সকালে উঠেছো কেন মা? আর রান্নাঘরে বা কেন গিয়েছো? আলো মুখ তুলে ধীর কণ্ঠে বলল, ঘুম ভেঙে যাওয়ার পর আর ঘুম আসেনি না দাদু ভাই।
তাই নামাজ পড়ে বাহির এলাম। আর আমি রান্নাঘরে যাইনি, এটা তো শেফালি চাচি নিয়ে আসছিল তোমার জন্য, ওনার কাছ থেকেই আমি নিয়ে এলাম। তুমি তো জানো দাদু ভাই, আমি আবার রান্না বান্না খুব একটা পারি না। শেষের কথাটা ফিসফিসিয়ে বলে আসলো। সেটা শুনে সোবহান খান খুব খুব করে কেশে আর চোখে নাতির দিকে তাকায়। আদার নিজের ফোনে ব্যস্ত, তার এই দিকে কোনো খেয়াল নেই। সোবহান খান কিছু না বলে নাতি বউয়ের হাত থেকে চায়ের কাপ নিয়ে ধীর কণ্ঠে শুধালেন, তোমার জামাইকে বলছো নাকি? আমরা আগে থেকেই পরিচিত। ভালো দুইজনকে মাথা নাড়িয়ে বলল, না দাদু ভাই, এখনো বলিনি। তবে আমি তোমার উপর খুব অভিমান করছি। কেন? আমি আবার কি করলাম? তুমি এত বড় একটা অঘটন ঘটিয়ে এখন বলছো আমি আবার কি করলাম? মানে সিরিয়াসলি দাদু ভাই? সোবহান খান চায়ের কাপে চুমুক দিতে দিতে বললেন, আমি যা করেছি তোমাদের ভালোর জন্যই। ভালো না চাই? তুমি মিষ্টি মিষ্টি কথা বলে আমাকে ভুলিয়ে ভালিয়ে এই হিটলার স্যারের সাথে বিয়ে দিয়েছো। আমি এখন বুঝতে পারছি তুমি আগে কেন বলনি। এই উজ্জবক বেটা তোমার নাতি, যদি বলতে তাইলে আমি বিয়ের আগে দেয়াল টপকে হলেও পালিয়ে যেতাম, তবু তোমার বদমাইশ নাতির বউ হতাম না। তুমি এমনটা না করলেও পারতে দাদু ভাই। আলো গোমরা মুখ করে তাকায়। সে এই মানুষটাকে বিশ্বাস করেছিল, সাথে খুব ভালোবাসে, একদম নিচের দাদার মতোই। কখনো সে দাদা দাদির নানা নানির ভালোবাসা পায়নি। এই মানুষটার সাথে অকাঙ্ক্ষিতভাবে পরিচিত হওয়ার পর থেকেই দাদার ভালোবাসা কেমন সেটা উপলব্ধি করতে পেরেছে। তাই তো খুব কম সময়ের মধ্যে মানুষটার সাথে মিশে গেছে। যখন জানতে পারলো এই মানুষটার নাত বউ হতে চলেছে, তখন সে খুশিতে প্রায় কেঁদে দিয়েছিল। কারণ সে কখনোই চায়নি এই মানুষটার এত ভালোবাসা থেকে বঞ্চিত হোক। তারপর নিজের বিয়ে করার খুব শখ ছিল, আর এত ভালো একটা মানুষের নাত বউ হতে পারাটা ভাগ্যের ব্যাপার ছিল। তাই এত নাচতে নাচতে রাজি হয়ে গিয়েছিল বিয়ের জন্য। সাথে মানুষটার মিষ্টি মিষ্টি কথা তো ছিলই, কিন্তু এখন ইচ্ছে করেছে কচু গাছের সাথে ফাঁসি দিতে। নাচতে নাচতে বিয়ে করার মজা এখন হারে হারে টের পাচ্ছে। সোবহান খান আর কথা বাড়ালো না, বরং নাত বউকে ইশারা করে বললেন, যাও তোমার স্বামীজানকে গিয়ে চা দাও, নয়তো ঠান্ডা হয়ে যাবে। আলতো হাতে থাকা চায়ের দিকে তাকায়। এটা সে নিজের জন্য এনেছিল, একটু হচ্ছে করেছে না এই লোকটাকে দিতে। রাতে কি নিষ্ঠুরভাবে তাকে ভিজিয়ে দিয়েছিল। এখন তো মনে করছে এই গরম চা স্যারের মাথার উপর ঢেলে দিতে, তাইলে একটু ভালো লাগতো। তবে আপাতত গুরুজনের কথাই শুনল। আলো মাথা নাড়িয়ে ধীর পায়ে এগিয়ে গেল তার স্বামীর দিকে। আদার ফোনে এতটাই ব্যস্ত ছিল যে সে খেয়ালই করেনি পেছনে আলো এসে বসে দাঁড়িয়েছে। মেয়েটি মাথা নিচু রেখেই দুহাতে টেয়ে বাড়িয়ে দিয়ে কিছু বলার জন্য মুখ খুলতে যাবে, তখনই আদার হুট করে পেছন ঘুরে সামনে পা বাড়ায়। সঙ্গে সঙ্গে আলোর সাথে ধাক্কা লেগে যায়। ফলস্বরূপ
গরম চায়ের কাপ এসে সোজা আধারের জায়গা মতো পড়ে গেল। শিট! আধার চেঁচিয়ে ওঠে। হঠাৎ করে এমন হওয়ায় আলো হতভম্ব হয়ে যায়। একই সাথে ভয় পেল খুব, এই না আবার তাকে থাপ্পড় মেরে দেয়। তাই চটজলদি হাঁটু গেড়ে বসে নিজের ওড়নার অংশ টেনে আধারের ভিজে যাওয়া জায়গা মুছে দিতে অস্থির গলায় বলে উঠল, সরি স্যার, সরি স্যার, আমি খুব দুঃখিত, সরি। আসলে বুঝতে পারিনি এমনটা হয়ে যাবে। প্লিজ রাগ করবেন না, সরি। আধার দাঁত পিষে দাদাজানের দিকে তাকায়, যে কিনা এই ভয়ঙ্কর দৃশ্য দেখা মাত্রই উল্টে পথ ধরে বড় বড় পা ফেলে বাড়ির ভেতরে যেতে শুরু করছে। আধার চোখ বুজে লম্বা লম্বা শ্বাস নিয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করলো, বরং খট করে এক হাতে মেয়েটার হাত চেপে ধরে হিটশিটশালো, মিস কালো, আপনি আমার কোথায় হাত রেখেছেন এটা একবার খেয়াল করুন। স্যারের কথা শুনে আলোর হুঁশ ফিরে এলো। সে বড় বড় চোখের সামনে তাকিয়ে চট করে নিজের দুহাত সরিয়ে নিল। তারপর আর কোনো দিকে না তাকিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে পেছনে ফিরেই দৌড়ে চলে গেল। ছি ছি, সে সাত সকাল কামটা করলো কি? সোজা স্যারের আস্তাগফিরুল্লাহ, তওবা তওবা। আলো, তুই আমার জীবনেও ভালো হলি না। ছি, চলবে।